হ্যালো এভরিওয়ান, তো নিশ্চয়ই তোমরা সবাই ভালো রয়েছো। তো আজকে আমরা আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব দশম শ্রেণীর, সেটা হচ্ছে তাপের পরিবহন। তো তাপ অধ্যায়ে অর্থাৎ তাপের যে আলোচনা, যে তাপীয় প্রসারণটা আমরা আগে জেনেছি। তো এই অধ্যায়ের যে দ্বিতীয় পার্টটা আমরা রয়েছে, যেটা আমরা আলোচনা করব তাপের চলাচল, সেই বিষয় সম্পর্কিত একটা অংশ। অর্থাৎ তাপ প্রয়োগ করলে কি কি ঘটে সেই বিষয়টা আমরা বিস্তরভাবে বিভিন্ন ক্লাসে আমরা জেনে এসেছি। যে কঠিন পদার্থের ক্ষেত্রে বা তরল বা গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে তাদের প্রসারণ ঘটে। তাছাড়া তাপ প্রয়োগ করলে কি ঘটে না, উষ্ণতা বৃদ্ধি ঘটে, এবং সেই উষ্ণতা বৃদ্ধিকে পর্যবেক্ষণ করে আমরা ওই বস্তুতে অবস্থিত তাপের মানের সম্পর্কে আমরা ক্যালোরিমিতির মূলনীতি জেনেছি। তাছাড়া তাপ প্রয়োগ করলে কি ঘটে, যে কখনো কখনো বিভিন্ন পদার্থের যে ভৌত অবস্থাগুলোর মধ্যে যে পরিবর্তন ঘটে যায়, সেই বিষয়টাও আমরা জেনেছিলাম, যে যাকে আমরা অবস্থার পরিবর্তন বলে বলেছিলাম, যেখানে আমরা ওই তাপটাকে কিন্তু লীন তাপ বলে উল্লেখ করেছি। তো তাপ প্রয়োগ করলে তিনটা ঘটনা ঘটে। একটা হচ্ছে তাপমাত্রার বৃদ্ধি ঘটে, একটা হচ্ছে অবস্থার পরিবর্তন ঘটে, আর একটা হচ্ছে আয়তনের পরিবর্তন ঘটে। তো আমরা দশম শ্রেণীতে আয়তনের পরিবর্তনটা আলোচনাটা করে নিয়েছিলাম। তো এরপরে আসছি যে তাপ কোনো একটা জায়গা থেকে কোনো একটা জায়গায় কি করে প্রবাহিত হয় বা সঞ্চালিত হয়, যে এই যে তাপ চলাচলের প্রক্রিয়াগুলো কি। তো প্রথমত আসছে তাপ একটা বস্তু থেকে আর একটা বস্তুতে যে চলে যাবে তার মূল কারণটা কি হবে না। তাপ হচ্ছে একটা শক্তি, কোন জায়গায় যখন ওই তাপ শক্তিটা বেশি থাকে, আমরা জানি তার একটা প্রকাশ ভঙ্গি হিসাবে আমরা তাকে তাপমাত্রা বলেছি, যে তাপমাত্রাটা তার বেশি হবে। আর যে বস্তুর ভেতরে তাপ কম রয়েছে তার প্রকাশ ভঙ্গি হিসাবে আমরা যেটা বলে থাকি, বা তাকে তাপমাত্রাটা যদি বলে থাকি, এটা ধরো 2 নম্বর বস্তু যার তাপমাত্রা θ2 এখানে আমরা উল্লেখ করছি টেম্পারেচারের পরিবর্তে, আর এটা হচ্ছে 1 নম্বর বস্তু যার তাপমাত্রা θ। এখন এই θ1 আর θ2 যে তাপমাত্রা নির্দেশ করছে, বস্তুর একটা তাপীয় যে অবস্থা যাকে নির্দেশ করছে, এই তাপমাত্রা সম্পর্কে আমরা জেনেছি যে তাপমাত্রা বিষয়টা কি, যে একটা অনুভূতির সাহায্যে আমরা যাকে মাপ করতে পারি, সেই অনুভূতিটাকে আমরা সংখ্যায় রূপান্তরিত করে কি করে থার্মোমিটার তৈরি করেছি, সেই বিষয়টা আমরা সপ্তম শ্রেণীতে পড়েছি। সে যাই হোক, বস্তুর একটা যে তাপীয় অবস্থা, সেই তাপমাত্রাটা যেটা নির্দেশ করে, সেটা যদি বেশি হয়ে থাকে এবং একটা বস্তুর তাপমাত্রা যদি কম হয়ে থাকে, তখন সেখান থেকে এই দুটো বস্তুর মধ্যে তাপের সঞ্চালন ঘটবে। তো এই তাপের সঞ্চালন, তখন এই বস্তুগুলো যদি একই বস্তু হয়ে থাকে, তার কোনো একটা অংশের যে তাপমাত্রা যদি বেশি, আবার কোনো একটা অংশের তাপমাত্রা যদি কম হয়, কিংবা কোনো যদি দুটো বস্তু যাদের কথা বলছি তারা যদি পাশাপাশি লেগে থাকে, তো এই দুটো ক্ষেত্রে, অর্থাৎ এক্ষেত্রে তাপমাত্রা আর এই তাপমাত্রা দুটো আলাদা, কিন্তু দুটো বস্তু পরস্পর সংস্পর্শে আছে, কিংবা একই যদি বস্তু হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে যে পদ্ধতিতে তাপের সঞ্চালন হয়, যে তাপটা এক শক্তিটা এক জায়গা থেকে অন্য জায়গায় যে পদ্ধতিতে চলে যায়, সেই পদ্ধতিটাকে আমরা বলবো পরিবহন। অর্থাৎ এক্ষেত্রে দুটো বস্তু সংস্পর্শে থাকতে হবে, কিংবা একই বস্তুর মধ্যে যদি বিভিন্ন অংশের তাপমাত্রার পার্থক্য থেকে থাকে। তো এখন যখন আমরা তাপমাত্রার পার্থক্যের কথা বলছি, তো কোন বস্তুর তাপমাত্রার পার্থক্যটা যখন তাপের সঞ্চালন হয়, এই তাপমাত্রাটা আমরা ধরে নিচ্ছি কোনো একটা নির্দিষ্ট অংশের বা কোনো একটা নির্দিষ্ট অঞ্চলের তাপমাত্রাটা কিন্তু আমরা উল্লেখ করব। কারণ কি, বেশি উষ্ণতার ধরো একটা যে তাপের উৎসের কাছে রেখেছি বস্তুটাকে, আর একটাকে এই প্রান্তটা আমি শীতল বস্তুর সংস্পর্শে রেখেছি, তাহলে এই যে বস্তুটা রেখেছি, এই বস্তুর মধ্যে তাপ চলাচল শুরু করে দিয়েছে, এবং এই প্রত্যেকটা বিভিন্ন জায়গায় 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 তাপমাত্রা কিন্তু আলাদা আলাদা হবে। যদি মনে করি যে এই উৎসের তাপমাত্রা ধরো আমরা এখন θ2 এখানে বলছি, আর এখানকার তাপমাত্রা শীতল বস্তুটার তাপমাত্রা θ1, তো এই যে তাপমাত্রার পার্থক্যটা কিন্তু বিভিন্ন, এই যে মাঝখানে রাখা বস্তুটার বিভিন্ন অংশে আলাদা 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 হতে 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 এইখানে θ1 হয়েছে।
অর্থাৎ প্রত্যেকটা অংশের একটা নির্দিষ্ট পরিমাণের যে তাপমাত্রা হ্রাস ঘটেছে। অর্থাৎ এই বস্তুটার দৈর্ঘ্য যদি আমরা এল বলে থাকি, এই এল দৈর্ঘ্যের মধ্যে এই তাপমাত্রাটার পরিবর্তন ঘটেছে। অর্থাৎ এই যে তাপমাত্রা, এটা যদি উচ্চ উষ্ণতাকে আমরা নির্দেশ করি, উষ্ণ বস্তুর কথা আমরা বলি, আর এটা যদি শীতল বস্তু বলি, শীতল যে উষ্ণ যে উৎসের কথা এখানে বলছে, মাঝখানে যেহেতু বস্তুটা রেখেছি ওর মধ্য দিয়ে তাপের সঞ্চালন হচ্ছে, তাহলে এই যে তাপমাত্রার যে পরিবর্তন, দৈর্ঘ্যের সঙ্গে এই পরিবর্তন তাপমাত্রা এই বস্তুটার মধ্যে আছে, একে তাপমাত্রা যে নতি আমরা বলতে পারি। তাপমাত্রার এইরকম একটা নতি থাকবে। এখন এই যে প্রত্যেকটা অংশের একটা তখন কিন্তু তাপমাত্রা পৌঁছে যাবে, সেই নির্দিষ্ট পরিমাণ তাপমাত্রা হবে প্রত্যেকটা ভিন্ন ভিন্ন অংশের। সেই অংশটা যখনই অ্যাচিভ করবে, অর্থাৎ সেই অবস্থাতে যখনই পৌঁছাবে, সেটাকে তখন আমরা বলি কি না, স্টেডি স্টেট। স্টেডি স্টেট অর্থাৎ যে একটা পদার্থের মধ্যে বিভিন্ন অংশের তাপমাত্রা যখন একটা নির্দিষ্ট হয়ে থাকছে এবং তাপের প্রবাহ ঘটে যাচ্ছে। তো এই অবস্থায় দেখা গেছে আমরা তাহলে এই কঠিন পদার্থের মধ্য দিয়ে একটা তাপের স্টেডি স্টেট থাকলে, যখন তাপমাত্রা ভিন্ন অংশের আলাদা আলাদা হচ্ছে, তখন তাপের প্রবাহ ঘটবে। তো এটা একই বস্তু কিংবা দুটো ভিন্ন বস্তু যখন সংস্পর্শে থাকে, তাহলে পরিবহনটা কাকে বলা হচ্ছে? যখন একই বস্তুর মধ্যে তাপমাত্রার পার্থক্য থাকছে এবং এটা স্টেডি স্টেট হলে এই পার্থক্যটা একটা স্থির মান বজায় রাখবে। কিংবা দুটো কঠিন বস্তু যদি সংস্পর্শ অবস্থায় থাকে, যে পদ্ধতিতে তাপের চলাচল হয় সেটাকে আমরা বলছি পরিবহন। তাহলে দুটো কঠিন সংস্পর্শ অবস্থায় আছে, কিংবা একই পদার্থ যার ভিন্ন অংশের যে তাপমাত্রা আলাদা আলাদা হচ্ছে, তাহলে এই রকম অবস্থায় যে তাপটা যে পদ্ধতিতে চলাচল করছে, তো সেটা হচ্ছে তাকে আমরা বলছি পরিবহন। এর ক্ষেত্রে বিশেষত্বটা কি, যে এখানে কে বহন করছে? তাপ পরিবহনের এর পরে চলে আসছে যে কি কারণটা আমরা তো জেনে নিলাম, যে তাপমাত্রার পার্থক্য। তাহলে পরিবহন কাকে বলে বিষয়টা জানলাম, তার কারণটা কি, যে তাপ পরিবহনের কারণ হচ্ছে তাপমাত্রার পার্থক্য থাকে। যদি দুটো বস্তুর উষ্ণতা একই হয়ে যায়, তাহলে কি তাপের চলাচল ঘটবে না? তাপের চলাচল তখন ঘটবে না। সে একই বস্তু দুপাশে তাপমাত্রা একই রেখে দিয়েছি, কিংবা দুটো একই তাপমাত্রার বস্তুকে সংস্পর্শ করেছি, তখন তাপের যে প্রবাহ বা যে চলাচল ঘটবে না। তাহলে কঠিনের মধ্যে, তাহলে কঠিন পদার্থের মধ্যে তাপের যে চলাচলের পদ্ধতি, তাকেই সাধারণত আমরা বলছি পরিবহন। তো এই পরিবহনের কারণের পর আমরা জানছি যে কি করে তাপটা সঞ্চালিত হয়, কঠিনের মধ্যে কে সঞ্চালনে সাহায্য করে, কিভাবে ঘটে। অর্থাৎ আমরা তৃতীয় যে পয়েন্টটা এখানে লিখে দেখছি, যে তাপের সঞ্চালনটা কিভাবে ঘটবে। তো এখন দেখো, যে এই যে কঠিন পদার্থগুলোর কথা আমরা সচরাচর বলি, তাপের চলাচল আমরা যদি বলে থাকি, সমস্ত পদার্থের কিন্তু একই নয়। আমরা বিভিন্ন পদার্থ নিয়ে যখন তাদের বাস্তব জীবনে প্রয়োগ করি, তাকে কাজে লাগাই, যেমন ধরো আমরা রান্নার বাসনপত্র তৈরি করে থাকি বিশেষ করে ধাতুগুলোকে দিয়ে, যার মধ্য দিয়ে আমরা জানি তাপ তাড়াতাড়ি চলে যায়। যেমন ধরো একটা গরম কোনো যে খুন্তিকে নিয়ে কোনো একটা উৎসের মধ্যে রেখেছি যেখানে তাপমাত্রা বেশি আছে, দেখবে দ্রুত আমাদের হাতে তাপ চলে আসছে। যদি আবার দেখো সেই যে কড়াই কিংবা খুন্তির যে অনেক সময় হাতলগুলো কুপরিবাহী পদার্থ, কোনো কাঠ কিংবা কোনো জায়গায় বেত কিংবা কোনো জায়গায় প্লাস্টিকের কভার থাকছে, তাহলে সেক্ষেত্রে আমরা বুঝতে পারছি যে কঠিন পদার্থের মধ্যেও ভাগ রয়েছে, যারা ধাতব টাইপের পদার্থ, যার মধ্য দিয়ে পরিবহনটা খুব ভালো ঘটে। আবার যারা হচ্ছে কাঠ, প্লাস্টিক বা ধরো কাপড়, উল, এদের মধ্য দিয়ে কিন্তু তাপ তত দ্রুত চলাচল করে না। সেইটা হচ্ছে কিন্তু তার উপর ভিত্তি করে আমরা পদার্থ জানি যে দুভাগে ভাগ করা হয়েছে, সুপরিবাহী, তাপের সুপরিবাহী পদার্থ এবং তাপের কুপরিবাহী পদার্থ। তো এক্ষেত্রে আমরা যদি কঠিন পদার্থের মধ্যে তাপের চলাচল বলছি, তাহলে কঠিন পদার্থের মধ্যে যে আমি যদি ধাতব টাইপের পদার্থগুলোর কথা বলি, আরেকটা অধাতব
কিংবা যেগুলো আমরা বলছি কুপরিবাহী পদার্থের কথা বলছি, তাদের ক্ষেত্রে কিভাবে চলাচল হচ্ছে, যাতে করে হতে পারছি না। না ধাতব পদার্থের মধ্যে আমরা জানি কি হয়, যে মুক্ত ইলেকট্রন থাকছে। মুক্ত ইলেকট্রন বিষয়টা কি? তো একটা পরমাণু আমরা জানি তার নিউক্লিয়াস থাকে এবং তার বিভিন্ন কক্ষপথে যে বিভিন্ন ইলেকট্রন গুলো সেখানে ঘোরাফেরা করে, ভিন্ন ভিন্ন কক্ষপথে নির্দিষ্ট শক্তির স্তর রয়েছে। কিন্তু যখন কোন কঠিন পদার্থের ভেতরে অনেকগুলো পরমাণু, কোটি কোটি পরমাণু খুব একটা নির্দিষ্ট দূরত্বে থেকে তারা একটা কেলাস তৈরি করে বা বন্ধনী তৈরি করে তারা আছে, সেক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা পরমাণুর যে কক্ষপথগুলো তাদের মধ্যে কিন্তু ইন্টারাকশন ঘটবে, তাদের উপরিপাত ঘটবে। সেই তার দরুন কি হয়, কখনো কখনো সর্ববহিস্থ কক্ষের যে ইলেকট্রন গুলো একটা ভিন্ন শক্তির স্তর তৈরি করে, আর ভেতরের দিকের কক্ষপথের যে ইলেকট্রন গুলো একটা ভিন্ন শক্তি স্তরের মধ্যে তারা চলে আসে। এই যে পারস্পরিক ইন্টারাকশন, যাকে আমরা ব্যান্ড থিওরি অফ সলিড বলে বলতে পারি, অর্থাৎ যে শক্তি স্তর তত্ত্ব। তো সেক্ষেত্রে দু প্রকারের ব্যান্ড তৈরি হয়ে যায়, একটা কন্ডাকশন ব্যান্ড, একটা ভ্যালেন্স ব্যান্ড। অর্থাৎ সমগ্র পদার্থের ভেতরে থাকা যে ইলেকট্রন গুলোর শক্তিগুলো দুটো ভাগে ভাগ হয়ে যায়, দু ধরনের শক্তি নিয়ে। এক ধরনের শক্তি থাকে যেখানে সাধারণত তারা নিউক্লিয়াসের কাছাকাছি অংশে থেকে গিয়ে যে সব পরিমাণ শক্তি নিয়ে তারা থাকে, সেই ইলেকট্রন গুলোকে আমরা কন্ডাকশন ব্যান্ডের শক্তি, কন্ডাকশন ব্যান্ড অঞ্চল বলে থাকি। অর্থাৎ যখন দুটো পরমাণু খুব কাছাকাছি আসে, তাদের যে এই যে কক্ষপথের উপরিপাত হয়ে যাচ্ছে, এক্ষেত্রে এই পরমাণুগুলোকে যদি আমরা তাদের কক্ষপথগুলোকে স্ট্রেট লাইন হিসাবে দেখি, এটার একটা স্ট্রেট লাইন দেখি, তাহলে দুটো তো একই পরমাণু, তাদের কক্ষপথগুলো সেম ডিস্টেন্সে থাকবে। এখন তারা যখন খুব কাছাকাছি চলে আসবে, তখন এই কক্ষপথগুলো কি হবে, উপরিপাতিত হয়ে যাবে। উপরের দিকের কক্ষপথগুলো উপরিপাতিত হয়ে কন্ডাকশন ব্যান্ড, ভেতরের দিকের কক্ষপথগুলো উপরিপাতিত হয়ে ভ্যালেন্স ব্যান্ড তৈরি হয়ে যায়। এবং তাদের পারস্পরিক ইন্টারাকশনের দরুন ম্যাথমেটিক্যালি একটা গ্যাপও তৈরি হয়ে যায় মাঝখানে, ব্যান্ড গ্যাপ বলছি। অর্থাৎ এটা যে কেবলমাত্র দুটো ব্যান্ড গ্যাপ, দুটো কন্ডাকশন ব্যান্ড, দুটো ভ্যালেন্স ব্যান্ড, একটা কন্ডাকশন ব্যান্ড, একটা ভ্যালেন্স ব্যান্ড হচ্ছে তা নয়। পদার্থের ভেতরে অনেকগুলো কন্ডাকশন ব্যান্ড, অনেকগুলো ভ্যালেন্স ব্যান্ড থাকছে, এবং আমরা সর্বাপেক্ষা বাইরের কন্ডাকশন ব্যান্ড আর বাইরের ভ্যালেন্স ব্যান্ডটাকে নিয়ে আমরা আলোচনা করছি, এবং যাকে সেই ব্যান্ড গ্যাপটা কিন্তু তৈরি হয়। এখন এই কন্ডাকশন ব্যান্ড যে যাকে পরিবহন পটি বলে বলছি, সেই পটির মধ্যে থাকা যে ইলেকট্রন গুলোকে, একেই আমরা বলে থাকি মুক্ত ইলেকট্রন। কারণ কি, এই সমস্ত ইলেকট্রন গুলো যে নিচে যে পরমাণুর যে নিউক্লিয়াস যুক্ত যে তার যে অবস্থানগুলোর সঙ্গে কিন্তু থাকছে না, এই পুরো পদার্থের অংশ দিয়ে পরিণত হচ্ছে। ভ্যালেন্স ব্যান্ডে থাকা ইলেকট্রন গুলো কিন্তু এই পদার্থের পরমাণুর নিউক্লিয়াসের সঙ্গে তারা বন্ধনীতে আবদ্ধ হয়ে একটা স্তরে থাকছে, কিন্তু যে বাইরের কক্ষপথের ইলেকট্রন গুলো যারা কন্ডাকশন ব্যান্ডে চলে গেছে, এরা কিন্তু সমগ্র পদার্থের অংশতে পরিণত হয়েছে। তো বিশেষ করে ধাতব পদার্থের ক্ষেত্রে এইভাবে মুক্ত ইলেকট্রন থাকে, যারা কিনা এই যে পরিবহনে বেশি বেশি অংশগ্রহণ করে, এবং কোন জায়গায় যখন উত্তপ্ত অবস্থায় উত্তপ্ত বস্তুর সংস্পর্শে ওই ধাতব পদার্থটাকে রাখা হয়, সেই উত্তপ্ত যে উৎস থেকে তাপ শক্তি নিয়ে নেয় বেশিরভাগ ক্ষেত্রে এই মুক্ত ইলেকট্রনগুলো, তারাই কিন্তু নিয়ে হচ্ছে দ্রুত শীতল অঞ্চলের দিকে চলে যায়। তো এইভাবে তারা মুক্ত ইলেকট্রনে থাকার জন্য তারা তাপের পরিবহনে কিন্তু বেশি পরিমাণ তাদের অংশগ্রহণটা দেখা যায়, এবং তাদের ক্ষেত্রে সুপরিবাহী ভাবটা আমরা দেখতে পাই। আর কুপরিবাহী পদার্থ, যে সমস্ত পদার্থের ক্ষেত্রে এরকম মুক্ত ইলেকট্রন নেই, কিন্তু পদার্থ মানেই কিন্তু তাদের ব্যান্ড রয়েছে, কন্ডাকশন ব্যান্ড বা পরিবহন পটি আর যোজ্যতা পটি থাকবেই। তো এখন বেশিরভাগ ইলেকট্রন কিন্তু যোজ্যতা পটিতেই রয়ে গেছে, এই কন্ডাকশন ব্যান্ডে তারা আসতে পারেনি, কিংবা এই ব্যান্ড গ্যাপটা এত বড় হয়েছে যে এখান থেকে আসতে সাহায্যে পারে না। তো এক্ষেত্রে কি হয়, সেই কুপরিবাহী পদার্থগুলোর ক্ষেত্রে কেবলমাত্র এই যে পরমাণুর যে অবস্থানের সেই ভাইব্রেশন হয়ে থাকে, পুরো নিউক্লিয়াস এবং তার সঙ্গে থাকা যে কয়েকটা কক্ষপথের যে ভাইব্রেশন, একটা পরমাণু থেকে আরেকটা পরমাণুতে এইভাবে সঞ্চালিত হয়ে 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 উত্তপ্ত অংশ থেকে শীতল অংশের দিকে সঞ্চালিত হতে থাকে। তো এক্ষেত্রে আমরা বলতে পারি যে কম্পনটাই হচ্ছে দায়ী। কি কম্পন না, এই যে একটা পরমাণু পুরো শক্তি পেল, সে শক্তি নিয়ে কাঁপতে থাকলো, সেই কম্পনটাকে পাশের জনকে দিল, পাশের পরমাণু থেকে, এইভাবে একটা কম্পন
যেন সঞ্চালিত হয়ে যায় এবং একটা সময় পর দেখা যাচ্ছে যে পুরো পদার্থ একটা নির্দিষ্ট কম্পনে কম্পিত হচ্ছে। এবং এক্ষেত্রে এই কম্পন মানে একটা তরঙ্গ আমরা জানি, যেমন ভাবে আলো একটা তরঙ্গ, তির্যক তরঙ্গ, এবং আলো তরঙ্গের একটা যে কোয়ান্টাম কণা বা কোয়ান্টাম মেকানিক্সে যার যে শক্তি কণা হচ্ছে ফোটন নিয়ে তৈরি আমরা বলে থাকি, ঠিক সেই রকম এই যে পদার্থের ভেতরে এই যে মেকানিক্যাল ওয়েভ তৈরি হয়েছে, যে যান্ত্রিক একটা তরঙ্গ সৃষ্টি হচ্ছে তাপ শক্তি পাওয়ার ফলে, সেই শক্তি তরঙ্গটা যখন সমগ্র পদার্থতে সঞ্চালিত হয়ে যায়, সেই তরঙ্গেরও একটা আমরা ক্ষুদ্রতম শক্তির প্যাকেট আমরা আছে, যাকে আমরা কোয়াসি পার্টিকেল হিসাবে যাকে বলে থাকি ফোনন বলে থাকি। ফোনন অর্থাৎ যেমন ভাবে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের হচ্ছে তার হচ্ছে শক্তির কণা যাকে আমরা ফোটন বলে থাকি, যে মেকানিক্যাল ওয়েভ বা যে পদার্থের মধ্যে থাকা পরমাণু বা অণুগুলোর সমষ্টিগত কম্পনের দরুন যে একটা তরঙ্গ সৃষ্টি হয়েছে পদার্থের মধ্যে, সেই তরঙ্গের একককে আমরা বলে থাকি, অর্থাৎ যান্ত্রিক তরঙ্গ যেটা পদার্থের মধ্যে সৃষ্টি হচ্ছে, বা শব্দ যেটা একটা কম্পন হচ্ছে মানে একটা শব্দর সৃষ্টি করছে, যান্ত্রিক তরঙ্গ মানেই তো শব্দ তরঙ্গ, তার যে কোয়ান্টাম মেকানিক্যাল যে পার্টিকেল যাকে ফোনন, এটা কিন্তু একটা কোয়াসি পার্টিকেল হিসেবে ধরা হয়, অর্থাৎ এটা প্রকৃতপক্ষে কোনো কণা নয়। যেমন ভাবে ইলেকট্রন একটা কণা, প্রোটন একটা কণা, কিন্তু এটা কোনো কিন্তু কণা নয়, একে কোয়াসি পার্টিকেল হিসেবে এখানে ধরা হয়ে থাকে। তো ফোটন কণার কিন্তু যেমন শক্তি থাকে E সমান h নিউ, এই যে ফোনন কণারও কিন্তু শক্তি সেই তরঙ্গের সঙ্গে যে সম্পর্কযুক্ত হিসাবে ধরে নেওয়া হয়। তো যাই হোক, তাহলে তাপ শক্তিটা কঠিন পদার্থের মধ্যে দুটো ভাবে প্রবাহিত হয়ে থাকে, একটা মুক্ত ইলেকট্রনের জন্য আর একটা হচ্ছে ফোনন কণার দ্বারা। ফোনন কণা হচ্ছে কি কোয়ান্টাম মেকানিক্যাল যে অ্যানালগ অফ হচ্ছেন যে ইলেকট্রোমেকানিক্যাল বলছি মেকানিক্যাল ওয়েভের একটা যে কোয়াসি পার্টিকেল হিসেবে ধরা হচ্ছে। তো ধাতুর মধ্যে শুধু মুক্ত নয়, ধাতুর মধ্যে মুক্ত ইলেকট্রনের সঙ্গে সঙ্গেও ফোননও সৃষ্টি হচ্ছে, পদার্থের ক্রিস্টাল যে কণাগুলোর যে কম্পনও হচ্ছে যান্ত্রিক শক্তি, অর্থাৎ দুটোই দায়ী হচ্ছে। তো সেজন্য কিন্তু ধাতু পদার্থগুলো বেশি সুপরিবাহী হয়ে থাকে, অপরপক্ষে ধাতুর মধ্যে অধাতব পদার্থ যারা কুপরিবাহী পদার্থ তারা কম হলেও সে পরিবহন করতে পারে, সেক্ষেত্রে কিন্তু ফোনন কণাগুলোই কেবলমাত্র অর্থাৎ পদার্থের কম্পনটায় ধীরে ধীরে তাপ শক্তিটাকে নিয়ে যাচ্ছে। তো এইভাবে কঠিন পদার্থের মধ্যে কিন্তু দুভাবে কিন্তু তাপ শক্তির যে সঞ্চালন হয়, বিষয়টা আমরা নিশ্চয়ই বুঝলাম। এরপরে এখন আমরা ভিন্ন ভিন্ন পদার্থের যে পরিবহন ক্ষমতাটা, আমরা কোন একটা পদার্থ কঠিন পদার্থ নিয়েছি, সে কুপরিবাহী হতে পারে, সুপরিবাহী ধাতব পদার্থ হতে পারে, সে যাই হোক যে কোনো একটা পদার্থের স্ল্যাবকে নিয়ে আমরা স্টেডি স্টেট অবস্থায় তাকে রেখেছি। ধরো মনে করো এটা উষ্ণ যে উৎসের সঙ্গে একে যুক্ত করা আছে, আর একটা শীতল অংশের এই দিকটাই রয়েছে, এদিকে তাপমাত্রা, শীতল অংশের তাপমাত্রা, এর মাঝখানে একটা আমি কঠিন বস্তুকে রেখেছি। তো দেখা গেছে যে এই কঠিন বস্তুটার মধ্য দিয়ে তাপ সঞ্চালিত হবে। তো এখন আমি যে তাপ সঞ্চালন হওয়ার আরো কি কি পদ্ধতিতে হয়, কঠিনের মধ্যে যেমন ভাবে এই যে পরিবহন পদ্ধতিতে সঞ্চালন হয়, ঠিক সেরকম গ্যাস আর তরল পদার্থ, যে কোনো তরল পদার্থ পাত্রতে যখন রয়েছে এরকে তাপ দিলে এক্ষেত্রে কিন্তু পরিবহন পদ্ধতিতে, অর্থাৎ পরিবহন পদ্ধতিতে দেখতে পাচ্ছি পদার্থের পরমাণুগুলো কিন্তু এক স্থান থেকে অন্য স্থানে চলে যাচ্ছে না, সেজন্য পদার্থটা কিন্তু আকার আকৃতি একই থেকে যাচ্ছে। শুধু মুক্ত ইলেকট্রন যাদের সংখ্যা, যাদের প্রকৃতপক্ষে তার গঠনের যে তাদের আকার আকৃতি সৃষ্টির জন্য তাদের ততটা মুক্ত ইলেকট্রন গুলোর তাদের প্রভাব থাকে না, সেই পদার্থটার কিন্তু কোন ভৌত পরিবর্তন ঘটতে আমরা দেখি না। কিন্তু তরল এবং গ্যাসের ক্ষেত্রে, যে ক্ষেত্রে যে অণুগুলো রয়েছে এরা কিন্তু তাদের মধ্যে আকর্ষণ নেই, এরা গতিশীল অবস্থায় থাকতে পারে, তাহলে এই ক্ষেত্রে কোন একটা উষ্ণ বস্তুর কাছে রাখলে এইখানকার বস্তুগুলো বা অণুগুলো তাপ শক্তি পেয়ে তারা কম শক্তি বা কম যে তাপমাত্রা যুক্ত অঞ্চলের দিকে তারা চলে যাবে, এবং আবার সেই কম তাপমাত্রা অঞ্চল থেকে কিছু যে অণু বা পরমাণুগুলো তারা সেই স্থান দখল করার জন্য এই ক্ষেত্রে তারা আসতে থাকবে, অর্থাৎ একটা চক্র চলতে থাকবে। একে বলা হয় পরিচলন স্রোত। অর্থাৎ উষ্ণ অংশের বস্তুগুলো কি হবে,
শীতল অংশের দিকে চলে যাবে, আর শীতল অংশ থেকে থাকা বস্তু বা বস্তুর পরমাণু বা অণুগুলো কি হবে, এক্ষেত্রে পরমাণু বা অণুগুলো নিজেরাই হচ্ছে তাপ শক্তিটাকে নিয়ে চলে যাচ্ছে। তো এখানে পদার্থের মধ্যে একটা চলাচল স্রোত আমরা দেখতে পাবো, তার মধ্যে একটা স্রোত হওয়া মানে তখন একটা শব্দও পেতে পারি। তো এইরকম ভাবে কঠিন নয় তরল পদার্থের ক্ষেত্রে ঠিক একই রকম ভাবে গ্যাসও কিন্তু, যদি কোনো একটা জায়গার গ্যাসের কথা ধরি, তোমরা পরিচলন যে বৃষ্টিপাত পড়ার সময় তোমরা জেনেছো, কোনো একটা অংশের বিশাল অংশের বায়ু যখন সূর্য শক্তির যে লম্বভাবে কিরণের ফলে উত্তপ্ত হয়ে প্রসারিত হয়ে উপরের দিকে উঠে যায়, আবার দু প্রান্ত থেকে যে শীতল যে বায়ুগুলো সেই অংশ দখল করে, এইভাবে একটা পরিচলন স্রোত ও বায়ুর যে গ্যাসের ক্ষেত্রেও কিন্তু সেম একটা প্রক্রিয়া চলতে থাকে, পরিচলন স্রোত। তো এক্ষেত্রে আমরা এই বিষয়টা কিন্তু স্পষ্ট হয়ে একটা পরীক্ষার মধ্যে দেখতে পারি। যদি একটা কোনো পাত্রতে গরম জল নিয়ে একে উত্তপ্ত করছি এবং কয়েক ফোঁটা কালি ফেলে দিয়েছি, এই পরিচলন স্রোত দেখতে পাবো যে এই কালির কণাগুলো ধারে ধীরে 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 উষ্ণ অংশ থেকে ছড়িয়ে 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 যাচ্ছে। এইভাবে পরিচলন স্রোতের কিন্তু একটা প্রভাব যে ঘটছে সেটা আমরা কিন্তু দেখতে পাই। তাহলে কঠিন পদার্থের মধ্যে যে কেবলমাত্র যে পরিবহন পদ্ধতিতে সঞ্চালন ঘটে, তরল এবং গ্যাস পদার্থের মধ্যে যে যখন তারা সংস্পর্শে একই বস্তুর মধ্যে আছে কিংবা দুটো সংস্পর্শে থাকা বা একই বস্তুর মধ্যেই কিন্তু পরিচলন পদ্ধতিতে তাপের সঞ্চালন ঘটে থাকে। তো এখন বস্তু দুটো আবার যদি দূরবর্তী স্থানে অবস্থান করে, একটা যদি উত্তপ্ত বস্তু একটা যদি শীতল বস্তু হয়ে থাকে, এক্ষেত্রেও উষ্ণ থেকে শীতলের দিকে কোনো মাধ্যম থাকুক আর না থাকুক, এর মধ্য দিয়ে তাপ শক্তি কিন্তু তরঙ্গের আকারে চলে যায়। এটাকে আমরা জানি যে বিকিরণ বলে। তাহলে তাপের চলাচলের যে তিনটা ভাগ রয়েছে, একটা হচ্ছে পরিবহন, একটা হচ্ছে পরিচলন, আর একটা হচ্ছে বিকিরণ। এই তিন পদ্ধতিতে তাপের চলাচল হলেও আমরা দশম শ্রেণীর এখানে আমরা কেবলমাত্র কঠিন পদার্থের মধ্যে তাপের চলাচলটা নিয়ে আলোচনা করছি, যেখানে তার মূল কারণ হচ্ছে যে টেম্পারেচার ডিফারেন্স, তাপমাত্রার পার্থক্যটাই হচ্ছে কারণ। এবং কিভাবে ঘটছে এখানে আমরা পেলাম মুক্ত ইলেকট্রন আর ফোননের কথা আমরা জানলাম। ফোনন অর্থাৎ যে একটা যান্ত্রিক তরঙ্গ সেই বস্তুটার মধ্যে সৃষ্টি হচ্ছে, সেই তরঙ্গের একটা যে কোয়ান্টাম পার্টিকেল যাকে আমরা ফোনন বলে ধরছি, সেই যেন একটা শীতলতম অংশ থেকে উষ্ণতম অংশতে সঞ্চালিত করছে তাপটাকে। তো এরপরে আমরা চলে আসছি যে বিষয়টা আলোচনা করতে, তাহলে তাপ চলাচলের যে পদ্ধতিগুলোর মধ্যে কেবলমাত্র আমরা পরিবহনটা নিয়ে আলোচনাটা করছি, যে ক্ষেত্রে কঠিন বস্তুর মধ্যে সঞ্চালন ঘটে। তো এক্ষেত্রে এই যে কঠিন একটা বস্তুর মধ্যে তাপের পরিবহনটা আলোচনা করব আমরা, সেখানে তাহলে অন্য যে পরিবহন পদ্ধতির যে চলাচলগুলোকে আমরা পুরোপুরি যেন বাদ দিতে পারি সেই রকম, অর্থাৎ এই পদার্থটার দুপাশে ইনসুলেট করে দেওয়া হলো, অর্থাৎ কুপরি পদার্থের প্রলেপ দিয়ে দেওয়া হলো, যাতে করে তাপটা বিকিরিত হতে না পারে। তো এক্ষেত্রে তাহলে ওই কঠিন বস্তুর মধ্যে দিয়ে তাপের একটা সঞ্চালন হবে উষ্ণ অংশ থেকে শীতল অংশের দিকে। সে যদি ধাতব পদার্থ হয়ে থাকে, তার মধ্যে মুক্ত ইলেকট্রন এবং ফোনন দু প্রকার মাধ্যমেই এখানে হতে থাকবে। সে যাই হোক, আমরা সর্বোপরি ওই পদার্থটার তাপের প্রবাহটাকে আমরা একটা স্টেডি স্টেট অবস্থায় পর্যালোচনা করছি। স্টেডি স্টেট অবস্থা তো বারবার বললাম যে পদার্থের মধ্য দিয়ে যখন তাপের চলাচল শুরু হয়, যেমন ধরো কোনো একটা জায়গা থেকে অনেকগুলো দর্শক এক জায়গায় বসেছিল, হঠাৎ করে তারা চলতে শুরু করলো একটা রাস্তা দিয়ে। তাহলে প্রথম আমরা দেখবো যে একটা অস্থির অবস্থা আমরা দেখবো, যে যেদিক সেদিক যাচ্ছে, তার কিছুক্ষণ পর দূরের দিকে রাস্তায় দেখবো যে একটা সুন্দর লাইন হয়ে গেছে। অর্থাৎ তাপের চলাচলটা শুরু হওয়ার কিছুক্ষণ পর আমরা দেখছি যে ক্ষেত্রে বিভিন্ন অংশের তাপমাত্রা গুলো ফিক্সড হয়ে গেছে, বোঝা গেছে? সেই অবস্থাটাকে আমরা বলছি স্টেডি স্টেট। কিছুক্ষণ পর, অর্থাৎ তাপ চলাচল শুরু হয়ে যাওয়ার কিছুক্ষণ পরে, অর্থাৎ একটা যখন নির্দিষ্ট হারে এবারে চলাচল শুরু হয়ে গেছে, সেই অবস্থার কথা বলা হচ্ছে। তো এই অবস্থায় যে তাপটা সঞ্চালিত হচ্ছে একটা অংশ থেকে অন্য একটা উষ্ণ অংশ থেকে শীতল অংশের দিকে তাপটা সঞ্চালিত হচ্ছে, মনে করলাম ধরো যে প্রবাহিত যে তাপ, এই যে প্রবাহিত তাপ যাকে আমরা কিউ বলে বলছি, এই প্রবাহিত তাপটা কিসের উপর নির্ভর করবে আমরা প্র্যাকটিক্যাল করে বা এক্সপেরিমেন্টের সাহায্যে আমরা যদি দেখতে পাচ্ছি কিসের উপর নির্ভর করবে। এই যে পদার্থটা এখানে নিয়েছি, যত বড় দৈর্ঘ্যের আমরা পদার্থ নেব,
দুটো প্রান্তে, আমরা এই প্রান্ত আর এই প্রান্তে যদি ফার্স্ট আমরা দেখি যে উষ্ণতা, এই প্রবাহিত তাপটা, তাহলে এই প্রবাহিত তাপ কিউটা কার সমানুপাতিক দেখবো? যত বেশি উষ্ণতার পার্থক্য করা থাকবে তার সমানুপাতিক, অর্থাৎ θ1 θ2 মাইনাস θ1। এক্ষেত্রে আমরা উষ্ণ বস্তুটাকে θ2 বলে ধরেছি। যত বেশি উষ্ণতার পার্থক্য থাকবে তত বেশি বেশি তাপের প্রবাহ হবে। দ্বিতীয়ত, এই প্রবাহিত তাপটা যদি দেখি যত বড় প্রস্থচ্ছেদ নিয়েছে, অর্থাৎ আমি যদি সেই যে লোকজনের চলে যাওয়ার কথা বলছিলাম, যদি একটা চাওড়া রাস্তা হয় তাহলে বেশি বেশি লোক সংখ্যা যাবে, অর্থাৎ এর ক্ষেত্রফল। এই যে ক্ষেত্রে বস্তুটা নিয়েছি, ধরো একটা গোলাকার যে একটা চোঙাকৃতি বস্তু যার ক্ষেত্রফলটা হচ্ছে a, তাহলে এই ক্ষেত্রফল যুক্ত বস্তুর মধ্য দিয়ে তাপের চলাচল হচ্ছে। তার ক্ষেত্রফল যত বেশি হবে তাপ তত বেশি পরিমাণে কিন্তু পৌঁছাতে পারবে, চলাচল করবে। এরপরে যদি দেখি এই প্রবাহিত তাপটা যত বড় দৈর্ঘ্য নেব তার ব্যস্তানুপাতিক, অর্থাৎ বেশি লম্বা দৈর্ঘ্যে তারের মধ্য দিয়ে কম, বা পদার্থের মধ্য দিয়ে অনেক কম শেষ প্রান্ততে আমরা অনেক কম তাপ পেতে পারি। আর একটা জিনিসের উপর আমরা নির্ভর করতে দেখব, সেটা হচ্ছে কি যে সময়। যত বেশি সময় ধরে আমরা দেখব তাহলে বেশি পরিমাণ তাপ চলে আসবে। তো এইবারে আমরা প্রবাহিত তাপের যে রাশিমালাটা আমরা পাচ্ছি তাকে যদি একত্রিত করে যৌগিক ভেদের যে সমীকরণ অনুযায়ী আমরা লিখতে চাই, তাহলে কিউ ভ্যারিজাস আমরা পেয়ে যাব θ2 মাইনাস θ1, যে যেরকম পজিশনে ছিল সেই রকম ভাবে আমি অবস্থানে রাখলাম, অর্থাৎ যৌগিক ভেদের উপপাদ্য অনুযায়ী এই সূত্রটা পাবো। এবং এক্ষেত্রে আমি যদি একটা ভেদ ধ্রুবক হিসাবে নিয়ে আসি, কিউ সমান কে θ2 মাইনাস θ1 a ইনটু টি বাই, এই দূরত্বটাকে এল বলতে পারি, ডি ডিস্টেন্স বলেও বলতে পারি। তো এই যে প্রবাহিত তাপ, এর যখন স্টেডি স্টেট অবস্থায় চলে আসবে, অর্থাৎ স্থির অবস্থায় চলে আসবে, যে কোনো দুটো স্তরের মাঝের মধ্য দিয়ে কিন্তু সেই হারে তাপের প্রবাহটা হচ্ছে। অর্থাৎ এক্ষেত্রে আমরা প্রবাহিত তাপের মানটাকে মোট না নিয়ে আমি যদি যে স্থির অবস্থার কথা বলছি, স্থির অবস্থায় কি হয়, এই প্রবাহিত তাপের হার, প্রবাহিত তাপের হার, তাপ প্রবাহের হার বা তাপ এইটার মানটা আমরা দেখতে পাচ্ছি, এইটাই গুরুত্বপূর্ণ, কে ইন্টু θ2 মাইনাস θ1 a ইন্টু। তো এই যে সমীকরণটা পেলাম, এই ক্ষেত্রে ধ্রুবকটা যাকে আমরা ইন্ট্রোডিউস করেছিলাম একেই বলা হচ্ছে তাপ পরিবাহিতাঙ্ক। তাপ পরিবাহিতাঙ্ক, তাহলে তাপ প্রবাহের হারটা আমরা কি কি বিষয়ের উপর নির্ভর করে, এবং এই সূত্র থেকে তাপ পরিবাহিতাঙ্কের যে সংজ্ঞাটা আমরা বলতে পারবো, এককটাও বলতে পারবো, সেটা নিশ্চয়ই কি হবে, তোমরা তাপ পরিবাহিতাঙ্কের সংজ্ঞাটা কি হবে, সংজ্ঞাটা যদি তোমরা বলো, তাহলে এখানে তাপ শক্তি, অর্থাৎ এই সমীকরণ থেকে তোমরা যদি বলতে যাও যে একক তাপমাত্রার পার্থক্য এবং একক ক্ষেত্রফল বিশিষ্ট কোনো ধাতব খণ্ডের দুই প্রান্তের দৈর্ঘ্য একক করলে যে একক সময়ে যে পরিমাণ তাপ বা তাপ প্রবাহের হারকেই আমরা বলছি তার তাপ পরিবাহিতাঙ্ক। অর্থাৎ যদি কেটাকে আমি সমীকরণের আকারে সাজিয়ে নিয়ে যাই, কে সমান কিউ এল, আর অপর পক্ষে θ2 মাইনাস θ1 সেই সঙ্গে সঙ্গে a ইন্টু টি। তো একক দৈর্ঘ্য, একক প্রস্থচ্ছেদ বিশিষ্ট কোনো ধাতব পদার্থ বা কোনো পদার্থের দুই প্রান্তের তাপমাত্রার পার্থক্য একক করলে একক সময়ে যে পরিমাণ তাপ প্রবাহিত হয়, এইগুলো সবগুলোকে একক করলে যে পরিমাণ তাপটা প্রবাহিত হয় সেটাকেই বলা হচ্ছে তার তাপ পরিবাহিতাঙ্ক। তখন তাপ পরিবাহিতাঙ্কের যদি এককটা আমরা এসআই পদ্ধতিতে লিখতে চাই, দেখো এসআই পদ্ধতিতে তাপ শক্তির একক, শক্তি বা কার্যের একক হচ্ছে জুল। এখানে দেখো, এখানে দৈর্ঘ্যটা হচ্ছে যদি মিটারে লেখো এবং তাপমাত্রার পার্থক্যটা একটা কেলভিনে লেখো, এবং এরিয়া এটাকে যদি মিটার স্কোয়ারে লেখো এবং সময়টাকে যদি সেকেন্ডে লেখো, এই জুল পার সেকেন্ড কে অনেক সময় আমরা ওয়াট বলেও চালাতে পারি, তাহলে এখানে বা লিখতে পারি জুল পার সেকেন্ড। এখন মিটার আর মিটার স্কয়ার ক্যান্সেল হয়ে গিয়ে নিচে একটা মিটার সার্ভাইভ করবে, তাহলে মিটার ইনভার্স কেলভিন ইনভার্স, এটাই হচ্ছে একক। এবার জুল পার সেকেন্ড কে অনেক সময় আমরা ওয়াট বলে লিখতে পারি, ওয়াট পার মিটার পার কেলভিনও বলতে পারি। তাহলে এটা এসআই পদ্ধতিতে এককটা আমরা
যে এই সমীকরণ থেকেই বলতে পারি। তাহলে এই যে পরিবাহিতাঙ্কটার কথা বললাম, ভিন্ন ভিন্ন পদার্থ যদি নিয়ে আমরা এক্সপেরিমেন্ট করি তার মানটাও নিশ্চয়ই ভিন্ন ভিন্ন পাবো। তাহলে যে পদার্থের পরিবাহিতাঙ্ক গুলো বেশি সেগুলো সাধারণত কোনগুলো হবে তোমাদের মনে হয়? বিশেষ করে যেগুলো ধাতব পদার্থ যাদের পরিবহন ক্ষমতাটা বেশি সেটাই হবে তাদের পরিবাহিতাঙ্কের মান বেশি। তবে এক্ষেত্রে আমরা যে পরিবাহিতাঙ্কের যে একটা ছক বা তোমাদেরকে যদি তথ্যগুলোকে তুলে ধরি কোন পদার্থের পরিবাহিতাঙ্ক কত তার একটা ছক তোমাদের দেখবে, সেক্ষেত্রে সমগ্র ধাতুগুলোর মধ্যে সিলভারের পরিবাহিতাঙ্কটা আমরা যদি পেয়ে থাকি সেটা প্রায় 400, যে 400 কাছাকাছি, অর্থাৎ প্রায় এখানে বই থেকে তোমরা পাবে 410 406, এখানে এককটা হবে ওয়াট পার মিটার পার কেলভিন। কিন্তু একটা বিস্ময়কর ব্যাপার, একটা কুপরিবাহী পদার্থ যেটা হচ্ছে যেমন ধরো রূপো অর্থাৎ হীরক, যাকে বলছি এটা কুপরিবাহী পদার্থ যার মধ্য দিয়ে তড়িৎ চলাচল করে না, কিন্তু এখানে তোমরা জানবে এটার মধ্য দিয়ে কিন্তু যে তাপ পরিবহন ক্ষমতা হয় 2200 কিংবা 2000 ওয়াট পার মিটার ইনভার্স কেলভিন ইনভার্স, অনেক বেশি। তো এই পার্থক্যের কারণ আমরা জানি যে সিলভার যেটা ধাতব পদার্থ তার মুক্ত ইলেকট্রনও আছে এবং ফোনন কণাগুলো তড়িৎ তাপ পরিবহনে সাহায্য করে, কিন্তু হীরক যার মধ্য দিয়ে কোনো মুক্ত ইলেকট্রন নেই, সমস্ত ইলেকট্রন গুলো কিন্তু বন্ধনীতে আবদ্ধ রয়েছে, কার্বনের যে একটা রূপভেদ আমরা জানি। তো সেক্ষেত্রে কিন্তু ফোনন, এই যে অসংখ্য যে সমযোজী বন্ধন কার্বনের চারপাশে রয়েছে, পুরো ঘিরে রয়েছে, সেই এক একটা বন্ধন শক্তি যত বেশি হওয়ার জন্য একটা তাপ দ্রুত কিন্তু ফোনন কণার মধ্য দিয়ে সঞ্চালিত হয়। তো এই হচ্ছে এটা একটা ব্যতিক্রমী ঘটনা ঘটতে দেখবে, সাধারণত যেগুলো তড়িতের সুপরিবাহী হয় সেগুলো তাপের সুপরিবাহী হয়, কিন্তু এইটা একমাত্র ব্যতিক্রম। হীরক যেটা তড়িতের কুপরিবাহী সেটা কিন্তু হয়ে যাচ্ছে তাপের সুপরিবাহী। এক্ষেত্রে দায়ী হচ্ছে ফোনন কণা, এটার জন্য কিন্তু এর পরিবাহিতাঙ্কটা অনেক বেড়ে যাচ্ছে। তো এই হচ্ছে তাপের যে তাপ পরিবাহিতাঙ্ক বিষয়টা আমরা জানলাম। এখন এই যে তাপ পরিবাহিতাঙ্কটা যে ভিন্ন ভিন্ন পদার্থের আলাদা আলাদা হয়ে থাকে, বিজ্ঞানী ইঞ্জেন হজ তিনি একটা পরীক্ষা করেছিলেন, সেই পরীক্ষাটাতে আমরা একটু ছোট্ট করে এক্সপ্লেন করে নিতে চাইছি এবং সেক্ষেত্রে আমরা কি জানতে পারবো। তো সে যাই হোক, এক্ষেত্রে আমরা কি কোনো কি পদার্থ পেতে পারি যার হচ্ছে পরিবাহিতাঙ্ক একেবারে অসীম, একেবারে সুপরিবাহী অর্থাৎ অতি পরিবাহী পদার্থ? সেরকম কিন্তু বাস্তবে কিন্তু পাবো না। অর্থাৎ একেবারে যদি আদর্শ পরিবাহীর কথা বলি, আদর্শ পরিবাহী অর্থাৎ আদর্শ তাপের পরিবাহীর কথা বলি, তার কে এর মানটা কত হবে? অসীম হওয়ার সম্ভাবনা বেশি। আর যেটা হচ্ছে আদর্শ কুপরিবাহী যদি বলি তার ক্ষেত্রে কে এর মানটা 0 হওয়ার সম্ভাবনাটা বেশি। কিন্তু বাস্তবে এইরকম কোনো মান বিশিষ্ট পদার্থ পাওয়া সম্ভব নয়। তো আমরা তো দেখলাম সবচেয়ে ভালো তাপের পরিবাহী হচ্ছে হীরক, আর ধাতুগুলোর মধ্যে হচ্ছে রূপো রয়েছে। তো বাস্তবে এই মানের কাছাকাছি সম্ভবভাবে পৌঁছানো সম্ভব নয়। তো এখন আমরা বলছিলাম কি, বিজ্ঞানী ইঞ্জেন হজ তিনি একটা পরীক্ষা করেছিলেন যে ভিন্ন ভিন্ন পদার্থের যে তাপের পরিবাহিতার মানটা আলাদা। সেক্ষেত্রে তিনি একটা ছোট্ট যে ডিজাইন করেছিলেন, একটা যে বাথ টাবের মতো তিনি রেখেছিলেন, যে সেই চৌবাচ্চার মতো একটা অংশ যেখানের মধ্যে জল ভর্তি করে রেখে তাকে উত্তপ্ত করছে, এবং এর মধ্য দিয়ে তিনি অনেকগুলো যে একই যে দৈর্ঘ্যের তিনি যে ধাতব টুকরোগুলো ধাতুর যে একই প্রস্থচ্ছেদ একই দৈর্ঘ্যে তিনি অনেকগুলো কিন্তু প্রায় 6টি ধাতু অধাতু বিভিন্ন পদার্থ নিয়ে তিনি তার সমান দৈর্ঘ্যের নিয়ে তার মধ্যে তাকে ভালো করে পলিশ করেছিলেন। তাদের যে প্রস্থচ্ছেদ প্রত্যেকটার একই রকম ভাবে পালিশ করে দেওয়ার অর্থ কি, তাদের যে তাপের বিকিরণটা যেন না হয়। যে পালিশ করা অংশতে আমরা জানি তাপ সেখানে প্রতিফলিত হয়ে ফিরে আসে, তাহলে এই প্রত্যেকটা ধাতুর বা অধাতুর পরিতলটাকে গোল করে পুরো পালিশ করে দিলেন। এর উপর কি করছিলেন তিনি, সমান যে থিকনেস বিশিষ্ট একটা মোমের প্রলেপ দিলেন। এখন তিনি এইটাকে জল পাত্রে রেখে এখন যখন উত্তপ্ত করলেন, দেখলেন যে যে তাপের বেশি পরিবাহী, এক্ষেত্রে তিনি যদি কোনটা কাঁচ নিয়েছিলেন, কোনটা রূপা, কোনটা তামা, কোনটা এইরকম ভিন্ন ভিন্ন পদার্থ, জিঙ্ক, কোনটা ধরো অ্যালুমিনিয়াম, যেগুলো পাওয়া যায় সবগুলোর মধ্যে রূপোটা সিলভারটা বাদ দিয়ে তুমি এখানে জিঙ্ক নিতে পারো। এইভাবে কতগুলো ধাতব পদার্থ অধাতব পদার্থ নিয়ে তিনি পরীক্ষা করে দেখলেন যে সবচেয়ে
যখন মোমের প্রলেপটা কার বেশি দূর গলে যাচ্ছে, যে সবচেয়ে বেশি সুপরিবাহী পদার্থ আমরা পেতে পারি সিলভারের ক্ষেত্রে বেশি গলে গেছে, অন্যান্যগুলোর ক্ষেত্রে কম গলেছে। তো এক্ষেত্রে তিনি একটা অবজারভেশনের উপর ভিত্তি করে তিনি বলেছিলেন যার যে দৈর্ঘ্য মানে প্রসারণ, যে যত দূরত্ব পর্যন্ত মোমটা গলে যাচ্ছে, যে বেশি দূরত্ব পর্যন্ত মোমটা গলে যাচ্ছে তার পরিবাহিতাঙ্কের সঙ্গে এইরকম সম্পর্কযুক্ত তিনি সমীকরণ পেয়েছিলেন। অর্থাৎ যে পরিবাহিতাঙ্কটা যেন দৈর্ঘ্যের সমানুপাতিক হচ্ছে, এইরকম তিনি একটা তার সিদ্ধান্ত তিনি উপনীত হইতে পেরেছিলেন। তিনি তার আরো যে পর্যবেক্ষণগুলো কি ছিল, তাহলে এখানে পর্যবেক্ষণের মধ্যে তিনি সর্বশেষ পর্যায়ে যখন তিনি দেখেছিলেন যার পরিবাহিতাঙ্ক বেশি তার বেশি দূর পর্যন্ত মোম গলেছে। দ্বিতীয় একটা পর্যবেক্ষণ তিনি দেখেছিলেন কোন কোনগুলোর ক্ষেত্রে দ্রুত মোম গলতে শুরু করেছে, কিন্তু শেষ পর্যন্ত যার পরিবাহিতাঙ্ক বেশি সে কিন্তু জিতে গেছে। তো এক্ষেত্রে শুরুর মুহূর্তে যে দ্রুত যে মোমটা গলে যাচ্ছে তার কারণ হিসেবে তিনি একটা নতুন যে ভৌত রাশি ইন্ট্রোডিউস করেছিলেন, সেটা কি কে বাই রো ইন্টু সি, যেটাকে বলা হচ্ছে থার্মোমেট্রিক কন্ডাক্টিভিটি। থার্মোমেট্রিক কন্ডাক্টিভিটি এটা অর্থাৎ যদি তাপ পরিবাহিতাঙ্ক হয়ে থাকে তার সঙ্গে এটা আপেক্ষিক তাপ আর এটা হচ্ছে ঘনত্ব, এই দুটোর যে ভাগফলটার ক্ষেত্রে যার আপেক্ষিক তাপটা বেশি হচ্ছে। আপেক্ষিক তাপ সম্পর্কে আমরা জেনেছি যে একক দৈর্ঘ্য বা একক ভরের কোন বস্তুর উষ্ণতা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়াতে যে তাপ লাগবে, তো সেই আপেক্ষিক তাপ যার ক্ষেত্রে আপেক্ষিক তাপ বেশি অর্থাৎ সে উত্তপ্ত হতে একটু বেশি সময় নেবে, তো সেই আপেক্ষিক তাপ যার মান বেশি সে কিন্তু একে থার্মোমেট্রিক কন্ডাক্টিভিটি বা যাকে আমরা থার্মোমেট্রিক পরিবাহিতা বলে এইচ নামক একটা সিম্বল দিয়ে ইউজ করে থাকি, যে একে বলা হচ্ছে থার্মোমেট্রিক কন্ডাক্টিভিটি, থার্মোমেট্রিক পরিবাহিতাঙ্ক। অর্থাৎ যে কেউ দ্রুত হয়ে যাচ্ছিল তার মূল কারণ হচ্ছে কি আপেক্ষিক তাপ। কোন কোন পদার্থের আপেক্ষিক তাপ যাদের বেশি হবে এই যে মানটা কিন্তু প্রথমের দিকে কম থাকবে, ধীরে ধীরে কিন্তু যার পরিবাহিতাঙ্কটার মানটা বেশি সে কিন্তু ওভারঅল সে বেশি হবে। তো এইভাবে তাপ পরিবাহিতাঙ্কর বিষয়টাকে নিয়ে ইঞ্জিন হজের এক্সপেরিমেন্ট এবং তার রেজাল্টের উপর ভিত্তি করে তিনি বলেছিলেন কি যে যাদের পরিবাহিতাঙ্ক বেশি সে বেশি দূর পর্যন্ত মরমকে গলাতে পারবে, এই হচ্ছে তাপ পরিবাহিতাঙ্ক। এরপরে আমরা এই যে তাপ পরিবহন সম্পর্কিত তাপের চলাচল পরিবহনটা ভালো হয় এর অনেক যে বাস্তব উদাহরণগুলো দিয়ে তোমাদের যখন পরীক্ষায় প্রশ্ন আসবে, বিশেষ করে দেখো শীতকালে তোমরা যদি কোনো যে বাস্তব কিছু উদাহরণ যদি আমরা বলি, ধরো শীতকালে যে পাথরের মেঝে কিংবা এমনি মেঝের মধ্যে তোমরা পা দিয়ে দেখবে কোনো বা পাথরের মেঝের সঙ্গে উলের কোনো যে ম্যাট পাতা রয়েছে তার উপরে দাঁড়াবে, এক্ষেত্রে দেখবে যে পাথরেরটা কিন্তু বেশি ঠান্ডা মনে হচ্ছে। তো পাথরের যে উপাদানের মধ্যে তার পরিবাহিতা কিন্তু বেশি, পরিবাহিতাঙ্ক বেশি, তো দ্রুত আমাদের শরীর থেকে তাপকে নিয়ে নেবে, সেই জন্য আমাদের বেশি ঠান্ডা মনে হবে। অপরদিকে আমরা যদি কোনো জায়গায় ম্যাট পাতা আছে বা যে কুপরিবাহী পদার্থের কোনো কিছু রয়েছে, কাপড় রয়েছে, সেক্ষেত্রে দাঁড়ালে আমরা তাপের চলাচলকে ওতে দেখবো না। এই সমস্ত কিছু বাস্তব উদাহরণ। কিংবা রোদের সময় রোদে কোনো একটা কাঠের চেয়ার পড়ে রয়েছে, তাহলে শীতকালে যে ঘটনাটা ঘটে দিনের বেলায় যে রোদের মধ্যে থাকা কাঠের চেয়ার এবং লোহার চেয়ার মধ্যে তোমরা কোন একটা চেয়ারে বসবে, দেখবে লোহার চেয়ারটাতে বেশি গরম লেগে যাচ্ছে কাঠের চেয়ারের তুলনায়। তো জানা হচ্ছে কাঠের চেয়ার এবং লোহার চেয়ারের মধ্যে লোহার হচ্ছে তাপ পরিবাহিতাঙ্ক বেশি, তো সেই জন্য দ্রুত আমাদের শরীরকে সে তাপ দিয়ে দেবে যাতে করে আমাদের শরীরটা বেশি গরম মনে হয়। তো এইরকম বিভিন্ন বাস্তব উদাহরণগুলো দিয়ে যখন তোমাদের প্রশ্ন পড়বে নিশ্চয়ই সেই উত্তরের প্রথম লাইনের মধ্যে তোমাদের সেই কথাবার্তাগুলো থাকবে যে তাপ পরিবাহিতাঙ্কের পার্থক্য বা জনিত এই একটা বাস্তব উদাহরণ হচ্ছে এটা, তারপরে তোমরা বিষয়টাকে এক্সপ্লেন করবে। তো এই হচ্ছে তাপের পরিবহন এবং তার কারণ, পরিবহন কি কি, তাপের যে চলাচলের মূল যে ভাগগুলো তিনটা রয়েছে আলোচনা করলাম। এরপরে আমরা সর্বশেষে যেটা আলোচনা করব তাপের পরিবহন আর তড়িৎ পরিবহনের মধ্যে একটা তুলনামূলক আলোচনাটা আমরা এখানে করব।
তো তাপের পরিবহন, তো তাপ কোনো এক জায়গা থেকে অন্য জায়গায় যে চলে যায় তার রাশিমালা আমরা যেটা নির্ণয় করলাম, যে তাপের প্রবাহটা আমরা কি জানলাম, তাপের প্রবাহটা যে দেখতে পাচ্ছ তাপ পরিবাহিতাঙ্ক, তাপমাত্রার পার্থক্য, তার সঙ্গে সঙ্গে দূরত্ব এবং ক্ষেত্রফলের সঙ্গে সম্পর্কযুক্ত। তো এখন আমরা যদি তড়িৎ বিজ্ঞান চ্যাপ্টারটা যখন আমরা পড়ে নেব বা আমরা যদি জেনে নিই, সেক্ষেত্রে আমরা যাবো যে তড়িৎ প্রবাহ, এটা হচ্ছে আমরা দুটো লাইনে লিখছি, এটা হচ্ছে তড়িৎ প্রবাহ, তাপ প্রবাহ। আর হচ্ছে যে তড়িৎ প্রবাহের ক্ষেত্রে তড়িৎ প্রবাহের যে সমীকরণ, তার মাত্রা যদি আমরা নির্ণয় করি, সেক্ষেত্রে আমরা এক্ষেত্রে কিউটাকে আমরা বলি আধান। তড়িৎ প্রবাহের হার হচ্ছে যে যাকে আই দিয়ে প্রকাশ করি, তড়িৎ প্রবাহ মাত্রা আই সমান ভি ইন্টু আর ভি বাই আর, যেটা ওহমের সূত্র হিসেবে আমরা জানি। তড়িৎ প্রবাহ মাত্রা হচ্ছে কি দুই কোন পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদের সমানুপাতিক আর মাঝের রোধের ব্যস্তানুপাতিক। এখন রোধটাকে যদি আমরা আরো বিভক্ত করে লিখি, রোধটা হচ্ছে কোন পরিবাহীর দৈর্ঘ্যের সঙ্গে সমানুপাতিক, প্রস্থচ্ছেদের সঙ্গে ব্যস্তানুপাতিক এবং ওই বস্তু পদার্থের যে একটা ধর্ম রোধাঙ্ক বলে থাকি তার রো ইন্টু এল বাই এ। তো এইরকম হচ্ছে তড়িৎ প্রবাহের রাশিমালার সঙ্গে আমরা তাপ প্রবাহের রাশিমালার একটা তুলনামূলক আলোচনা এখানে আমরা করে এই আজকের ভিডিওটাকে এখানে সমাপ্ত করব। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি তড়িৎ প্রবাহ মাত্রার সঙ্গে তড়িৎ প্রবাহ মাত্রার একটা অনেকটাই কিন্তু মিল খুঁজে পাচ্ছি। তো এক্ষেত্রে আমরা মিলটাকে দুই প্রান্তের বিভব প্রভেদটাকে যদি আমরা ভি এ মাইনাস ভি বি বলে থাকি, তো মনে করি এটা একটা পদার্থ তার যার ক্ষেত্রে বিভব ভি এ, এখানে বিভব ভি বি, এর বিভব বেশি হলে এখান থেকে তড়িৎ প্রবাহ হচ্ছে। আর এক্ষেত্রে আমরা তো জানলাম দুটো বস্তু, এই যে বস্তুর মধ্যে এখানে তাপমাত্রা θ2, এখানে তাপমাত্রা θ1, এর দৈর্ঘ্য a, এর প্রস্থচ্ছেদ l। এই যে তারটার এখানে তার মধ্যে দিয়ে আছে, তারের যে প্রস্থচ্ছেদ a, দৈর্ঘ্য l, ঠিক একই ধরনের। তো এক্ষেত্রে আমরা যে তড়িৎ প্রবাহের সঙ্গে তুলনা করতে গেলে আমরা রাশিমালাটাকে একটু যদি সাজিয়ে নিই, শুধু যদি তাপমাত্রার পার্থক্যটাকে উপরে রেখে দিয়ে বাকি সব বিষয়গুলোকে আমরা নিচে নিয়ে চলে আসি, তাহলে 1/k হয়ে যাবে, l বাই a হয়ে যাবে। তো এক্ষেত্রে দেখতে পাচ্ছ এই যে রাশিমালা আর এক্ষেত্রে এই রাশিমালা দুটোই রোধকে নির্দেশ করছে। তাহলে এই বিষয়টা, তাহলে তাপীয় রোধ, তাহলে তাপীয় রোধ কাকে বলে না, হচ্ছে তাপীয় রোধের রাশিমালাটা আমরা পাচ্ছি 1/k ইন্টু l বাই a। তো এর এককটা কি হবে, এর এককটা যদি বলো, তো এক্ষেত্রে দেখো তাপের প্রবাহের যে হারটাকে ওয়াট বলে, যদি শক্তি প্রবাহের হার জুল পার সেকেন্ড বা একে যদি ওয়াট বলে থাকি, জুল পার সেকেন্ড বলে থাকি, তাহলে ওয়াট আর এইটা থেকে কি পাচ্ছি, এখানে হচ্ছে টেম্পারেচারের ডিফারেন্স, মানে এখানে হচ্ছে টেম্পারেচার। তাহলে এক্ষেত্রে এককটা আমি পেয়ে যাব, দেখো এটাকে যদি উপরে নিয়ে চলে আসি, এইটা সমান কি পাচ্ছি θ2 মাইনাস θ1 বাই কিউ বাই টি। তাহলে এটা তো হচ্ছে জুল পার সেকেন্ড বা ওয়াট। তাহলে এককটা আমি যদি ওয়াটটাকে উপরে ওঠাই, ওয়াট ইনভার্স হয়ে যাচ্ছে, এখানে টেম্পারেচারের ডিফারেন্সটা কেলভিন। এটা হচ্ছে এসআই এককটা আমরা এখানে পেয়ে যাব। কিংবা যদি জুল পার সেকেন্ডটাকে এইভাবে লিখে থাকি, তাহলে জুল ইনভার্স সেকেন্ড, দেখো জুলটা নিচে থেকে যাচ্ছে, সেকেন্ডটা উপরে চলে যাচ্ছে, জুল ইনভার্স সেকেন্ড আর কে। এই এককটাও আমরা কোনো জায়গায় পেতে পারি, তাহলে ওয়াট ইনভার্স কেলভিন। এখন আমরা যদি এই তাপীয় রোধের বিষয়ের মধ্যে তোমরা দেখো, এই যে 1/k যে বিষয়টা এখানে তড়িতের ক্ষেত্রে রোধের সঙ্গে সমান হচ্ছে, তাহলে এটাকে বলা হচ্ছে রোধাঙ্ক। আমরা জানি তড়িতের ক্ষেত্রে এটাকে রোধাঙ্ক বলে থাকি, তাহলে এখানে এটাকে বলছি তাপীয় রোধাঙ্ক। তাপীয় রোধাঙ্ক, তাপীয় রোধাঙ্ক এখানে 1/k। তাহলে এই তাপীয় রোধাঙ্কের যদি আমরা একক বলতে চাই কি হবে, তাহলে k এর যে একক আমরা পেয়েছিলাম, k এর একক কি পেয়েছিলাম এখানে ওয়াট, অর্থাৎ যদি জুল পার সেকেন্ড পেয়েছিলাম, সঙ্গে সঙ্গে নিচে একটা মিটার ইনভার্স পেয়েছিলাম, কেলভিন ইনভার্স পেয়েছিলাম। তো জুল পার সেকেন্ড, তাহলে ওয়াট পার এইটার পুরোটারই অনন্যক, অর্থাৎ এককটা কি হয়ে যাচ্ছে, তাহলে জুল পার সেকেন্ড এটা ওয়াট, তাহলে ওয়াট ইনভার্স
এর এককটা হয়ে যাচ্ছে ওয়াট ইনভার্স মিটার কেলভিন। তো এই রকম ভাবে তাপীয় রোধাঙ্কের যে 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 রাশিমালাটা বা এককটা তোমরা কিন্তু নির্ণয় করতে পারো। তো তাপ প্রবাহের সঙ্গে তড়িৎ প্রবাহের এইরকম ভাবে সম্পর্ক করে যদি তোমাদের কি কি যে সাদৃশ্যটা দেখো, যে ক্ষেত্রে যেমন তাপমাত্রার পার্থক্য তাপের প্রবাহ নিয়ন্ত্রণ করে, ঠিক সেরকম কোন পরিবাহের দুই প্রান্তে যে বিভব প্রভেদের যে পার্থক্যটা সেটা হচ্ছে তার সঙ্গে তুলনা করলে একই পাচ্ছি। এই যে দৈর্ঘ্যটা, কোন পরিবাহীর দৈর্ঘ্য আর কোন হচ্ছে পদার্থের যে দৈর্ঘ্যটা বেশি হলে পরিবাহিতাটা হ্রাস হয়, এক্ষেত্রে ওর তড়িৎ পরিবাহ কম হয়। প্রস্থচ্ছেদের সমানুপাতিক, প্রস্থচ্ছেদ যেমন ভাবে বেশি হলে তাপ প্রবাহ বেশি হবে, ঠিক সেরকম তড়িৎ প্রবাহ বেশি হয়ে থাকবে। কারণ দেখতে পাচ্ছ এটা যদি গুণ করে সমীকরণটাকে তোমরা এখানে সাজিয়ে দাও তাহলে পেয়ে যাবে, এই বিষয়টা একটু মুছে দিচ্ছি, তাহলে এখানে পেয়ে যাচ্ছ VA মাইনাস VB, তার সঙ্গে এটা উপরে গুণ হচ্ছে, এলটা থাকছে আর 1/রো। তাহলে 1/রোটা যে ভূমিকা পালন করছিল এখানে কে, অর্থাৎ সমীকরণগুলোর মধ্যে একটা সাদৃশ্য পাচ্ছি দৈর্ঘ্যের সঙ্গে, তাছাড়া ক্ষেত্রফলের সঙ্গে, তড়িৎ যে বিভবের পার্থক্যের সঙ্গে তাপমাত্রার পার্থক্যের যে সম্পর্ক, এই যে বিষয়গুলো আমরা এখানে পেয়ে থাকি। তো এইভাবে তোমাদের কিন্তু যে তাপীয় রোধেরও যদি মাত্রা লিখতে দেয়, তোমাদের তাপীয় রোধের এককটা বললাম, এক্ষেত্রে এখান থেকেই তোমরা যদি মাত্রা লেখো, মাত্রাটা লিখলে তোমাদের সিম্পল ভাবে তোমাদের যেমন ভাবে যে ইনভার্স পেয়েছিলাম ওয়াট ইনভার্স হয়ে যাবে, সরি ওয়াট ইনভার্স কেলভিন। তো এইভাবে যে একক বা মাত্রাটা লিখতে দিলেও তোমরা নিশ্চয়ই মাত্রাগুলোকে লিখতে পারবে। তো যে সেকেন্ডের মাত্রা আর কেলভিনের মাত্রা। আচ্ছা, এইভাবে আজকের যে আলোচনার বিষয়বস্তুটাকে আমরা এখানেই সংক্ষিপ্ত সমাপ্ত করছি, যে ক্ষেত্রে বিষয়গুলো নিশ্চয়ই তোমরা বুঝেছো, তাপের প্রবাহ যে শুধুমাত্র কঠিনের ধর্ম সেইটা।